প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। তাতে তোমাদের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2I এর যৌথ ব্যবস্থাপনায় অনলাইনে ফেসবুক লাইভ ক্লাস নেওয়ার ব্যবস্থা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের ফিজিক্স 2 বিষয়ের উপরে ক্লাস নেব। তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবে। যা আশা করি তোমাদের কিছুটা কাজে লাগবে, কিছুটা হলে ক্ষতি পুষিয়ে উঠবে। আজকে আমরা ফিজিক্স 2 বিষয়ের 4 নম্বর চ্যাপ্টার আর্দ্রতা বিষয়ের উপর কথা বলবো। এই চ্যাপ্টারে আমরা যা যা শিখবো তা হচ্ছে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ, তারপরে আর্দ্রতা, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক, বাষ্প চাপ এবং বায়ুচাপ কাকে বলে আমাদের মধ্যে সম্পর্ক করব, ওয়েট বাল্ব টেম্পারেচার এবং ড্রাই বাল্ব টেম্পারেচার নিয়ে আলোচনা করব। ওয়েট বাল্ব এবং ড্রাই বাল্ব টেম্পারেচার হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা নির্ণয় করব এবং হাইগ্রোমিটার সম্পর্কিত কিছু পদের অবতরণ আলোচনা করব এবং তাতে কিছু গাণিতিক সমস্যা হয়ে থাকবে এবং বাড়ির কিছু কাজ। তোমরা ধৈর্য সহকারে একটু খেয়াল করার চেষ্টা করো যাতে তোমাদের কিছুটা উপকারে আসে। প্রমাণ তাপমাত্রা ও চাপ, যেটাকে এসটিপি বা এনটিপি বলা হয় থাকে। এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর এনটিপি নরমাল টেম্পারেচার এবং প্রেসার। প্রথম আমরা খেয়াল করি প্রমাণ তাপমাত্রা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। সমুদ্র পৃষ্ঠে যে প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয়, সমুদ্র পৃষ্ঠে যে প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় অথবা পানি জমাটবদ্ধ হইয়া বরফে পরিণত হয়, সেই তাপমাত্রাকেই প্রমাণ তাপমাত্রা বলা হয়ে থাকে। তার মানে সমুদ্র পৃষ্ঠে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হবে অথবা পানি জমাটবদ্ধ হইয়া বরফে পরিণত হয়, সে তাপমাত্রাকেই বলা হয় প্রমাণ তাপমাত্রা বলা হয়। সেলসিয়াস স্কেলে এর মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিনে 273, আর ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট, আর রোমারে 0 ডিগ্রি, আর র্যাঙ্কিনে হবে 492। দ্যাট মিনস পানির নিম্ন স্থিরাঙ্ক যেটা, সেটাই হলো প্রমাণ তাপমাত্রা বলা হয়ে থাকে। আমরা যেটা প্রথম চ্যাপ্টারে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেখেছিলাম, সেখানে নিম্ন স্থিরাঙ্কটাই হলো আমাদের প্রমাণ তাপমাত্রা। এরপরে খেয়াল করো প্রমাণ চাপ কাকে বলে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এখনই দেখলাম যে 45 ডিগ্রি অক্ষাংশে, দ্যাট মিনস সমুদ্র পৃষ্ঠে 455 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলা হয়। এবং এক বায়ুচাপ অর্থাৎ 700 মিলিমিটার চাপকে প্রমাণ চাপ আদর্শ চাপ ধরা হয়ে থাকে। 760 মিলিমিটার পারদ চাপ, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ অথবা 76 সেন্টিমিটার অথবা 0.76 মিটার পারদ চাপটাকেই আদর্শ চাপ বলা হয়ে থাকে। প্রমাণ বা আদর্শ চাপে এক মোল গ্যাসের আয়তন হলো 5.4 মিটার কিউব। আর প্রমাণ চাপ সমান সমান কত? 760 মিলিমিটার পারদ চাপ, দ্যাট মিন 0.76 মিটার পারদ চাপ। দ্যাট মিন আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আমরা জানি চাপ পি ইজ ইকাল টু এইচ রো জি। এই সূত্র অনুসারে আমরা করতে পারি চাপ পি ইজ ইকাল টু এইচ রো জি। আর এইচটা হলো পারস্তম্ভের উচ্চতা। আমরা যদি এসআই এককে ধরি 0.76 মিটার। আর এই রোটা হলো পারদের ঘনত্ব, কত? 13,596 কেজি/মিটার কিউব। আর জিটা হলো বিকর্ষ ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তিনটাকে যদি একত্র করে ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 1.013 ইন্টু 10⁵ নিউটন/মিটার স্কয়ার। এটাকে চাপের এককে কনভার্ট করলে বলা হবে প্যাসকেল। 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেল এই চাপটা আবিষ্কার করেন, বিধায় তার নাম অনুসারে এই চাপের এককে প্যাসকেল বলা হয়ে থাকে। তাহলে আমরা কি পাইলাম? প্রমাণ তাপমাত্রা পাইলাম 0 ডিগ্রি সেলসিয়াস সমুদ্র পৃষ্ঠে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা কেলভিন স্কেলে 273 কেলভিন তাপমাত্রা। আর প্রমাণ চাপটা হলো 760 মিলিমিটার পারস্তাপ। আর ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা হলো আমাদের প্রমাণ চাপ। এরপরে হলো আর্দ্রতা, যেটা নিয়ে আমাদের চ্যাপ্টার। আর্দ্রতা কাকে বলে?
আমরা জানি বায়ুমণ্ডলে কিছু না কিছু জলীয় বাষ্প বিদ্যমান থাকে, কিছু না কিছু জলীয় বাষ্প বিদ্যমান থাকে। বাষ্পায়ন প্রক্রিয়ায় প্রতিনিয়ত খাল খাল বিল পুকুর নদী সমুদ্র থেকে প্রচুর পরিমাণে পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে আর কি। প্রতি কেজি বা 1 কেজি শুষ্ক বাতাসে উপস্থিত বিদ্যমান জলীয় বাষ্পের ভরকে আর্দ্রতা বলা হয়। প্রতি কেজি বাতাসে প্রতি কেজি বা 1 কেজি শুষ্ক বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের ভরটাকেই আর্দ্রতা বলা হয়ে থাকে। এটাকে সাধারণত গেইন পার কেজি অথবা ড্রাই এয়ার ইন কেজিতে প্রকাশ করা হয়। একে আবার স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটি রেশিও বলা হয়ে থাকে। দ্যাট মিন গেইন বাই ড্রাই এয়ার ইন কেজি, তার মানে প্রতি কেজি বাতাসে শুষ্ক বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকেই তার আর্দ্রতা বলা হয়। এরপরে খেয়াল করো পরম আর্দ্রতা। কোন সময়ে কোন স্থানে একক আয়তনে যে পরিমাণ প্রকৃত জলীয় বাষ্প থাকে তাকে ওই বাতাসের পরম আর্দ্রতা বলা হয়। দ্যাট মিনস একটা বায়ুতে স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে, স্বাভাবিকভাবে যে কোনো সময় যে জলীয় বাষ্প আছে তার পরিমাণটাকে তার পরম আর্দ্রতা বলা হয়, অ্যাবসলিউট হিউমিডিটি বলা হয়ে থাকে। তাহলে কি বললাম, যে কোনো সময়ে কোনো স্থানে একক আয়তনে বাতাসের যে পরিমাণ জলীয় বাষ্পটা আছে, প্রকৃতপক্ষে যে পরিমাণ আছে সেটাই তার পরম আর্দ্রতা বলা হবে। আর পরম আর্দ্রতাকে এসআই এককে কেজি পার ঘনমিটার অথবা গ্রাম পার ঘনমিটারে প্রকাশ করা হয়ে থাকে। আর আপেক্ষিক আর্দ্রতা কোন নির্দিষ্ট উষ্ণতায় পরীক্ষাধীন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের আংশিক চাপ, তার মানে পরীক্ষাধীন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে থাকতে পারে অবস্থায় যে জলীয় বাষ্প চাপ দিবে, আর ওই বায়ুকে একই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে প্রয়োজনীয় জলীয় বাষ্প থাকলে পরে তার যে চাপটা দিত, তাদের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হবে আপেক্ষিক আর্দ্রতা। দ্যাট মিন্স রিলেটিভ হিউমিডিটি। এক কথায় আমরা বলতে পারি যে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওই অবস্থা থাকলে যে চাপটা দেয়, আর ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তা পুরোপুরি থাকলে যে চাপটা দিত। প্রথম কথা হলো যেটা দিচ্ছে আর যেটা দিত তাদের যে অনুপাতটা, সেই অনুপাতটাকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়ে থাকে। শতকরা হারে যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা নিম্নলিখিত ভাবে আমরা সেটাকে লিখতে পারি। সেটা হলো কি, আপেক্ষিক আর্দ্রতা হলো বায়ুর তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর। বায়ুর তাপমাত্রা নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, দ্যাট মিনস যে পরিমাণ প্রকৃতপক্ষে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সে তার ভরটা, আর হলো ওই তাপমাত্রায় উক্ত আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হতো তার ভর। দ্যাট মিনস ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হতো তার ভর, আর এটা হলো যে পরিমাণ আছে, উপরে হলো যে পরিমাণ আছে আর নিচে হলো এটা সম্পৃক্ত করতে যে পরিমাণ প্রয়োজন হতো তার ভর। তাপমাত্রা যদি টি এবং আয়তন বি হলে টি তাপমাত্রায় বি আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, আর টি তাপমাত্রা বি আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের ভর। আর স্থির তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনের বায়ুকে উপস্থিত জলীয় বাষ্পের ভর তার বাষ্প চাপের সমানুপাতিক। তার মানে যেটা ভর দেখলাম, এটা ভর এবং চাপটা পরস্পরের যদি সমানুপাতিক হয় তাহলে টি তাপমাত্রায় বি আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ আর টি তাপমাত্রা বি আয়তনের ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে চাপটা দিত সেই চাপের যে অনুপাত সেটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। আবার যে কোনো তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপটা যেটা পাওয়া যাবে সেটা তার শিশিরাঙ্কের সবচেয়ে জলীয় বাষ্পের চাপের সমান। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতে পারি পরীক্ষাধীন বায়ুতে জলীয় বাষ্পের আংশিক চাপ বা সেই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ ইনটু 100%। এটাই হলো আমাদের আপেক্ষিক আর্দ্রতা। তার কথা আমরা বলতে পারি, এখানে সংক্ষেপে বলতে পারি পরীক্ষাধীন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার যে চাপ, আর ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন হতো তাদের যে চাপটা হবে, তাদের যে অনুপাত, দুইটা চাপের যে অনুপাত, এই দুই চাপের যে অনুপাতটা, সেই অনুপাতটাই হলো আমাদের কি আপেক্ষিক আর্দ্রতা। এরপরে খেয়াল করো শিশিরাঙ্ক কাকে বলে। আমরা স্বাভাবিকভাবে জানি যে উষ্ণতায় বায়ু তার মধ্যে জলীয় বাষ্প তারা সম্পৃক্ত হয়ে যায়, অথবা যে উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শশীর কণায় পরিণত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলা হয়। এখানে শিশিরাঙ্ক কিন্তু শিশির জমা হওয়া নয়। আমরা বলে থাকি শিশিরাঙ্ক মানে শিশির জমা হওয়া, আসলে তা নয়। যে তাপমাত্রা শিশির জমা হবে সেই তাপমাত্রাটাকে বলা হবে শিশিরাঙ্ক। যে তাপমাত্রা শিশির জমা হয় সেই তাপমাত্রাকে বলা হবে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক মানে এখানে শিশির জমা হওয়া নয়।
অনেকে লিখে থাকে যে শিশিরাঙ্ক মানে শিশির জমা হওয়া, আসলে তা নয়। যে তাপমাত্রায় শিশির জমা হয় সেই তাপমাত্রাটাকে বলা হবে শিশিরাঙ্ক। অর্থাৎ যে উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, অথবা যে উষ্ণতায় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির কণায় পরিণত হয়, সেই উষ্ণতাকে সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বলা হয়। অন্যভাবে যে তাপমাত্রায় বাতাস জলীয় বাষ্প শিশির কণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলা হয়। শিশিরাঙ্ক বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত আংশিক চাপ অনুসারে সম্পৃক্ত মানের সমান হয়। তার মানে কি, জলীয় বাষ্প যে তাপমাত্রায় জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে সেই তাপমাত্রাটাকেও শিশিরাঙ্ক বলা হয়ে থাকে। সম্পৃক্ত হলেই ওখানে কি হবে, শিশির জমা হবে। এরপরে খেয়াল করো বাষ্পচাপ এবং বায়ুচাপ। বায়ুচাপ দ্যাট মিনস, এখানে বায়ুচাপ বলতে শুষ্ক বায়ুচাপকে বোঝানো হয়। তাই শুষ্ক, যদি বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে সেই চাপটা দিবে, সেই চাপটাকেই বাষ্পচাপ না বায়ুচাপ বলা হয় থাকে, সেটাকে বলা হবে তার বায়ুচাপ বলা হয়। বাতাসের ওজন আছে, এই ওজনের কারণে ভূপৃষ্ঠে চাপ প্রয়োগ করা থাকে, সেটা আমরা জানি যে বাতাসের ওজন আছে, এই ওজনের কারণে ভূপৃষ্ঠের চাপ প্রয়োগ করা থাকে। বাতাসের এই চাপকে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। আর যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলা হয় থাকে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তাকেই ব্যারোমিটার বলা হয় থাকে। বাতাসের ওজন আছে, ওজনের কারণে এটা ভূপৃষ্ঠের চাপ প্রয়োগ করে থাকে, বাতাসের এই চাপকে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। আর আমরা জানি যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় সেটাকেই ব্যারোমিটার বলা হয়ে থাকে। সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের গড় চাপ প্রতি সেন্টিমিটারে 1.03 কেজি, যা পানির উপরে 10.3 মিটার এবং পারদের উপরে 76 সেন্টিমিটার সমতুল্যের সমান। এই যে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুচাপের পরিমাণ হবে 1.03 কেজি। এটাকে যদি মানব দেহের সাথে তুলনা করা হয় তাহলে একজন পূর্ণবয়স্ক আদর্শ একটা মানব দেহের উপরে এই বায়ু যে পরিমাণ চাপ দেয় তার পরিমাণ হবে 27 টনের সমান হয়ে থাকে। শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবে, এই পরিমাণ বায়ু আমাদের কি হচ্ছে, চাপ দিচ্ছে, কত, 27 টনের সমান চাপ দিয়ে থাকে। কিন্তু সেই চাপটা কিন্তু আমরা অনুভব করতে পারি না, কারণ আমাদের দেহের ভিতরে এবং বাইরে এই চাপটা সমান থাকে, সেই কারণে এটা আমরা অনুভব করি না। এরপরে খেয়াল করো বাষ্প চাপ কাকে বলে। কোন নির্দিষ্ট তাপমাত্রার বাষ্প তরল সাম্য অবস্থায় কোন তরলের উপস্থিতি বাষ্প তরলের পৃষ্ঠে এবং পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে থাকে সেটাকেই বায়ুচাপ বলা হয়ে থাকে। সেটা কি বলা হয়ে থাকে, বাষ্পচাপ বলা হয়ে থাকে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় বাষ্প, অর্থাৎ তরল পদার্থ যে বাষ্প যে চাপ প্রয়োগ করে থাকে সেটাকে তার বাষ্পচাপ বলা হয় থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প দেয়ালে যে চাপ সাম্য অবস্থায় তরলের উপস্থিতি বাষ্প তরলের পৃষ্ঠে যে তাপ প্রয়োগ করে থাকে সেটাকেই তার বাষ্পচাপ বলা হয়ে থাকে। সাম্য অবস্থায় তরলের উপস্থিতি বাষ্প যে চাপ দেয় তাকে ওই তাপমাত্রায় তরলের বাষ্পচাপ বলা হয়ে থাকে। আমরা এখন বাষ্পচাপ এবং বায়ুচাপের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আমরা এখন কি করব, বাষ্পচাপ এবং বায়ুচাপের মধ্যে সম্পর্ক স্থাপন করব। আমরা জানি পৃথিবীর খাল বিল পুকুর নদী, সমুদ্র প্রভৃতি হতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, সেটা আমরা জানি। মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির প্রভৃতি নৈসর্গিক ঘটনা হতে প্রমাণিত হয় বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প শুষ্ক বায়ুর চেয়ে হালকা। আমরা জানি বায়ুমণ্ডল যে চাপের মধ্যে শুষ্ক বায়ুর চাপ এবং জলীয় বাষ্পের চাপ রয়েছে। বায়ুমণ্ডলে যে চাপটা দেবে সেই বায়ুমণ্ডলের মধ্যে কি হচ্ছে, শুষ্ক জলীয় বাষ্প আছে, শুষ্ক বায়ু আছে এবং জলীয় বাষ্প আছে, তাদের দুই চাপের সমন্বয়ে এটা আছে। মনে করি কোন একটা বায়ুমণ্ডলের তাপমাত্রা হলো, বায়ুমণ্ডলের যে চাপটা তার মধ্যে কি আছে, শুষ্ক বায়ুর চাপ আছে, জলীয় বাষ্প চাপ, দুটার মিশ্রণে আছে। তাহলে কোনো এক সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা যেটা আমরা কল্পনা করি হলো টি, এটিটা ক্যাপিটাল টি মানে কি কেলভিন স্কেলের তাপমাত্রা। এই তাপমাত্রা অবশ্যই কেলভিন স্কেলের তাপমাত্রা। মনে করি কোন এক সময়ে বায়ুমণ্ডলের তাপমাত্রা হলো টি, ওই সময় বায়ুমণ্ডলের চাপ হলো পি, ওই সময় বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের চাপ হলো, যদি আমরা এফ কল্পনা করি, জলীয় বাষ্পের চাপ এফ, শুধু বায়ুর চাপ হলো পি এ। এটা হলো বায়ুমণ্ডলের চাপ, যার মধ্যে শুষ্ক বায়ু আছে এবং বাষ্প চাপও জলীয় বাষ্পের চাপও রয়েছে দুইটার মিলে।
পিটা হলো বায়ুমণ্ডলের চাপ, এই এফটা হলো স্মল এফটা হলো আমাদের জলীয় বাষ্পের চাপ, আর পিটা হলো শুধু বায়ুর চাপ। আর ওই সময় বায়ুর ঘনত্ব যদি আমরা রু কল্পনা করি, তাহলে আমরা জানি ডাল্টনের চাপ সূত্র অনুসারে ওই সময় শুধু বায়ুর চাপটা হবে কি হবে, শুধু বায়ুর চাপটা হবে পিএ ইজিক্যাল টু পি মাইনাস এফ। দ্যাট মিনস শুষ্ক বায়ুর চাপটা হবে, শুধু শুষ্ক বায়ুর চাপটা হবে, এটা বায়ুর চাপ মাইনাস হলো জলীয় বাষ্পের চাপের সমান হবে। গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিএ বাই রো এ টি ইজিক্যাল টু পি নট বাই রো নট টি। পিএ হলো এখানে বায়ুর চাপ যেটা আমরা পাইলাম, রো এ হলো বায়ুর ঘনত্ব, টি হলো তাপমাত্রা। আর পি নট হলো 0°C তাপমাত্রায় বায়ুর চাপ, রো নট হলো 0°C তাপমাত্রায় ঘনত্ব, আর টি নট হলো 0°C তাপমাত্রা। দ্যাট মিনস টি নট মানে এখানে 273 কেলভিন। এটা পাইছি যেহেতু আমরা জানি আংশিক আদর্শ গ্যাসের সমীকরণ থেকে P1/ρ1 T1 = P2/ρ2 T2 আমরা পাই, সেই সূত্র অনুসারে আমরা লিখেছি। আর এখানে P এর পরিবর্তে P মাইনাস এফ লিখেছি। তো P মাইনাস এফ সমান কত হবে আমাদের, এখানে রো এ টিটাকে আমরা এই পাশে দিয়ে দিছি, তার মানে P মাইনাস এফ ইকুয়াল টু রো এ টি বাই P0 ইন্টু P0 পাওয়া যাবে। তার মানে কি হবে, এই পি মাইনাস, তার মানে এই অংশটুকুকে যদি আমরা বাম পাশে নিয়েছি আর এফটাকে যদি ডান পাশে দিয়ে দেই, তাহলে কি হবে পি মাইনাস পি এ টি বাই পি রো নট টি নট ইন্টু পি নট। দ্যাট মিনস এফ ইজিক্যাল টু, দ্যাট মিনস বাষ্প চাপ ইজিক্যাল টু পি মাইনাস পি এ টি বাই রো নট টি নট ইন্টু পি পাওয়া যাবে। দ্যাট মিনস বাষ্প চাপ হবে, এটা হলো বায়ুর চাপ ইন্টু বায়ুর ঘনত্ব ইন্টু তাপমাত্রা ইন্টু হলো 0°C তাপমাত্রার চাপ, 0°C তাপমাত্রায় ঘনত্ব ইন্টু 0°C তাপমাত্রা। এটা পাওয়া যাবে সমীকরণ 2। এই সমীকরণ 2টাই হবে আমাদের বাষ্প চাপ এবং বায়ু চাপের মধ্যে সম্পর্ক। এটাই হলো আমাদের বাষ্প চাপ এবং বায়ু চাপের মধ্যে সম্পর্ক। এরপরে খেয়াল করো ভিজা বাল্ব তাপমাত্রা এবং শুষ্ক বাল্ব তাপমাত্রা। ভিজা মানে কি ওয়েট বাল্ব টেম্পারেচার, এবং শুষ্ক মানে ড্রাই বাল্ব টেম্পারেচার। প্রথমে আমরা ড্রাই বাল্বটা দেখি। ড্রাই বাল্ব টেম্পারেচার, সাধারণ থার্মোমিটারে যে তাপমাত্রা পাওয়া যায়, সাধারণ থার্মোমিটারে যে তাপমাত্রা পাওয়া যায় তাকেই ড্রাই বাল্ব বা শুষ্ক বাল্ব তাপমাত্রা বলা হয়। দ্যাট মিনস তাপমাত্রা থার্মোমিটার যে তাপমাত্রা, যেহেতু থার্মোমিটার দ্বারা যে তাপমাত্রা পরিমাপ করা হয় থাকে, এই থার্মোমিটারের বাল্বটা যদি শুষ্ক অবস্থায় থাকে, থার্মোমিটারের বাল্ব যদি শুষ্ক অবস্থায় থাকে, তাহলে যে তাপমাত্রা পাওয়া যাবে সেটাকেই ড্রাই বাল্ব তাপমাত্রা বলা হবে। থার্মোমিটার বাল্ব কি শুষ্ক থাকলে পরে যে তাপমাত্রা পাওয়া যাবে সেটাকে শুষ্ক বাল্ব বা ড্রাই বাল্ব তাপমাত্রা বলা হয়ে থাকে। আর থার্মোমিটার দ্বারা এই তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। আর ভিজা বাল্ব হলো থার্মোমিটার বাল্ব যদি ভিজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় থাকে, থার্মোমিটারের বাল্ব যদি ভিজা কাপড় দিয়ে জড়ানো থাকে, অথবা এই থার্মোমিটারের বাল্বকে যদি প্রতি মিনিটে 270 মিটার বেগে যদি বাতাসে ঘুরানো হয়, তাহলে যে মান থার্মোমিটারে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হবে, থার্মোমিটারে যে তাপমাত্রা পাঠটা পাওয়া যাবে সেটাই হলো শুষ্ক ভেজা বাল্ব বা ওয়েট বাল্ব তাপমাত্রা বলা হবে। সেটাকে বলা হবে ওয়েট বাল্ব। তার মানে থার্মোমিটার বাল্ব যদি ভিজা থাকে, তাহলে যে তাপমাত্রা পাঠটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের ভিজা বাল্ব তাপমাত্রা পাওয়া যাবে। অর্থাৎ জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রা পরিমাপই হলো, অর্থাৎ জলীয় বাষ্প যদি সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পাঠটা যেটা পাওয়া যাবে সেটাই হলো ওয়েট বাল্ব তাপমাত্রা। স্বাভাবিক বাতাসের তাপমাত্রা অপেক্ষা স্বাভাবিক বাতাসের তাপমাত্রা অপেক্ষা তাপমাত্রা সবসময় কম থাকে। আর সম্পৃক্ত অবস্থায় থাকলে পরে বাতাস স্বাভাবিক তাপমাত্রা অপেক্ষা যদি বাতাস সম্পৃক্ত অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম থাকবে। স্লিং সাইক্রোমিটার দ্বারা, সাইক্রোমিটার হলো যে যন্ত্র, সাইক্রোমিটার হলো আর্দ্রতা মাপক বিষয় বিজ্ঞান, সাইক্রোমিটার দ্বারা বাতাসের শুষ্ক এবং ভিজা বা আর্দ্র বাল্ব তাপমাত্রা পরিমাপ করা হয়। স্লিং সাইক্রোমিটারে দুটি মিটার থাকে, একটি ভেজা কাপড়বিহীন শুষ্ক বাল্ব থার্মোমিটার, অন্যটি ভেজা কাপড় জড়ানো বা ওয়েট বাল্ব থার্মোমিটার, একে ওয়েট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা যে কাজটা করব, সিক্ত এবং শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারি সেটা আমরা এখানে দেখব। এখানে একটা যন্ত্র খেয়াল করো, এই যন্ত্রের বর্ণনা। যে যন্ত্রে একই রকমের দুটি পারদ থার্মোমিটার থাকে, এই যন্ত্রে একই রকমের দুটা পারদ থার্মোমিটার থাকে, একটা থার্মোমিটার একটা থার্মোমিটার একটা থার্মোমিটার, দুটা থার্মোমিটার এখানে আছে, একটা থার্মোমিটার। এই দুইটা থার্মোমিটারকে একটি কাঠের ফ্রেমের উপরে উলম্বভাবে
লাগানো থাকে। একটি থার্মোমিটার বায়ুমণ্ডলের তাপমাত্রা, এই থার্মোমিটার কি করবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা নির্দেশ করবে। দ্যাট মিনস এখানে থার্মোমিটারের যে বাল্বটা আছে সেই থার্মোমিটার বাল্বটা শুষ্ক অবস্থায় আছে, এটা বায়ুমণ্ডলের এই তাপমাত্রাটাকে বলে শুষ্ক বাল্ব তাপমাত্রা বলা হবে, নির্দেশ করবে যেটাকে। আর অপর একটি অন্য বাল্বে মসলিনের, ওই যে এখানে মসলিন এবং লিলেনের মসলিন বা লিলেনের পলতে জড়ানো থাকে, এই পলতে একটি পানির পাত্রে রাখা, এই পানির পাত্রে রাখা পানির মধ্যে ডুবানো থাকে পানি, মসলিন বা লিলেন বেয়ে কাপড়ের বেয়ে উপরে উঠে থার্মোমিটার বাল্বকে সবসময় ভিজা রাখে। ঠিক আছে, তারপরে খেয়াল করো, মসলিন বা লিলেন থেকে পানি বাষ্পায়িত হয়, ফলে কি হয়, মসলিন বা লিলেন থেকে পানি বাষ্পায়িত হয়, ফলে সিক্ত বা থার্মোমিটার শুষ্ক থার্মোমিটার থেকে একটু তাপমাত্রা কম তাপমাত্রা নির্দেশ করে। তাপমাত্রা কম হলে এই দুই তাপমাত্রার পার্থক্য বেশি হবে। দ্যাট মিনস আর্দ্রতা কম হলে এই তাপমাত্রার পার্থক্যটা বেশি হবে। অপরপক্ষে আর্দ্রতা বেশি হলে তাপমাত্রার পার্থক্যটা কম হয়। আর যদি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাহলে বাষ্পায়ন হবে না, ফলে দুই থার্মোমিটার একই রকম পাঠ দিবে। তার মানে কি হলো, এখানে শুষ্ক এবং ভিজা বাল্ব দুটো তাপমাত্রা যদি একই সমান হয় তাহলে বাতাসে আর্দ্রতা 100% হবে। দ্যাট মিনস 100% তাপমাত্রা যত বেশি আর্দ্রতা হলে পরে এই তাপমাত্রার পার্থক্য একই হবে। আর পরীক্ষা কিভাবে আমরা এই পরীক্ষাটা করবো, যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা আমাদের নির্ণয় করতে হবে সেই স্থানে যন্ত্রটিকে রেখে দুইটা থার্মোমিটার পাঠ নেওয়া হয়। যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা আমাদের নির্ণয় করতে হবে সেই যন্ত্রটিকে এই থার্মোমিটার থেকে রাখতে হবে। এরপর গ্লোসিয়াসের উৎপাদকের সাথে শিশিরাঙ্ক বের করতে হবে, বের করে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। সেটা কিভাবে করতে হবে, মনে করি শুষ্ক এবং সিক্ত থার্মোমিটার দ্বারা প্রদর্শিত তাপমাত্রা পাঠ হলো θ1 এবং θ2। দ্যাট মিনস শুষ্ক তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা পাঠ দিতে হলো θ1, আর থার্মোমিটার দিকে বাল্বটি যখন ভিজা অবস্থায় রাখা হয়েছিল তখন তাপমাত্রা পাঠটা তোমার থিটা হয়, এবং ওই সময় শিশিরাঙ্ক যদি থিটা হয়, শিশিরাঙ্ক বের করার জন্য সূত্র হলো গ্লোসিয়াসের উৎপাদক অনুসারে, গ্লেসিয়ারের সূত্র অনুসারে θ1 মাইনাস থিটা ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। থিটা হলো শুষ্ক বাল্ব তাপমাত্রা, এই θ1, আর থিটা হলো শিশিরাঙ্ক, আর θ1 হলো শুষ্ক তাপমাত্রা, আর হলো θ2 হলো আমাদের ভিজা বাল্ব তাপমাত্রা, এটা পাইলাম। আর জিটা হলো গ্লেসিয়ারের দ্রব্যক, এটা চার্ট থেকে এটা বের করা যায়। ঠিক আছে, এখানে থিটা হোমস কত হবে, থিটা হবে θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2 হবে। এখন খেয়াল করে এই সমীকরণ থেকে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়। এই সমীকরণ থেকে আমরা শিশিরাঙ্ক নির্ণয় করতে পারি কিভাবে, এখানে হচ্ছে θ1 তাপমাত্রা গ্লোসিয়ারের উৎপাদক সারণী থেকে শিশিরাঙ্ক পাওয়া গেলে, θ1 তাপমাত্রায় থেকে গ্লোসিয়ারের উৎপাদক সারণী আছে সেখান থেকে শিশিরাঙ্ক পাওয়া গেলে রেনু তালিকা থেকে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, রেনু তালিকা থেকে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নির্ণয় করব, এবং θ1 তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ এফ নির্ণয় করব। শিশিরাঙ্কের চাপটা হলো স্মল এফ, আর সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা হলো যদি এফ হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু এফ বাই এফ ইন্টু 100%। এই সূত্র থেকে আমরা কি করতে পারবো, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারবো। আর এই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে কতগুলো সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, সেই সতর্কগুলো কি কি, এই ক্ষেত্রে অবশ্যই সুবিধে থার্মোমিটার ব্যবহার করতে হবে। অবশ্যই কি করতে হবে, সুবিধে থার্মোমিটার ব্যবহার করতে হবে। সুবিধে থার্মোমিটার সেটা কি আমরা জানি, প্রথম চ্যাপ্টারে দেখিয়েছিলাম। থার্মোমিটার দুটির পারস্তম্ভ স্থির অবস্থানে পাঠ নিতে হবে, আর মসলিন বা লিনেনের পোলতে যাতে থার্মোমিটার বাল্বটি সবসময় আবৃত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর পোলতের নিচের প্রান্ত যাতে বাদনির মধ্যে ডুবানো থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এরপরে খেয়াল করে হাইগ্রোমিটার সম্পর্কিত কতিপয় পদ সম্পর্কে আমাদের জানতে হবে। শুষ্ক বাতাস, আমরা জলীয় বাষ্পকণা বা আর্দ্রতা মুক্ত বাতাসকে শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার বলা হয়। তাকে বিশুদ্ধ বাতাস কতগুলো গ্যাসের মিশ্রণ, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, আর্গন, নিয়ন, হিলিয়াম ইত্যাদি। এর সংযুক্তের মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণই বেশি। এখানে খেয়াল করে দেখো, একটা চার্ট দেওয়া আছে বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প, বাতাসের যে উপাদানগুলো, বায়ুর যে উপাদানগুলো সেগুলো কি কি খেয়াল করে দেখো একটু। তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা কত আছে, আয়তন অনুপাতে 78%, 78.03%। অক্সিজেন আছে হলো 20.77%, আর্গন আছে 0.94%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, হাইড্রোজেন হলো 0.01%, আর জলীয় বাষ্প ধূলিকণা অন্য ওরা পরিমাণে পাতলা কেটুকু এই পরিমাণে আছে। এটা হলো আমাদের বায়ুতে উপস্থিত বিভিন্ন উপাদান। সেটা তোমরা এর আগে তোমরা দেখে আসো, সেটা তোমরা একটু দেখে নিবা জানার জন্য।
এরপর আর্দ্র বাতাস কাকে বলে? আর্দ্র বাতাস হলো শুষ্ক বাতাস বা জলীয় বাষ্পের মিশ্রণ। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ নির্ভর করে মিশ্রণের পরম চাপ ও তাপমাত্রার উপর। বায়ুমণ্ডলের সাধারণ অবস্থায় যদি আর্দ্রতার পরিমাণ বেশি পাওয়া যায় তাকে ভেজা বাতাস বলা হয়। তাকে বায়ুতে যদি জলীয় বাষ্প পরিমাণ থাকলে পরে সেটাকে ভেজা বাতাস বলা হবে। আর সম্পৃক্ত বাতাস, একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা তা যদি পুরোপুরি থাকে, একটা বায়ু যদি যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তা যদি পুরোপুরি থাকে, তাহলে ওই বাতাসটাকে সম্পৃক্ত বাতাস বলা হবে। দ্যাট মিনস জলীয় বাষ্পের যে পরিমাণ থাকার কথা তার চেয়ে বেশি দিলে পরে সে শিশির জমা হবে। সম্পৃক্ত বাতাস, শুষ্ক বাতাস জলীয় বাষ্পের যেমন একটি মিশ্রণ যখন বাতাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে থাকে। আমরা জানি জলীয় বাষ্প সাধারণত সুপার হিটেড সিস্টেমে ফর্মে অদৃশ্য গ্যাস আকারে ছড়িয়ে থাকে। ফলে যখন সম্পৃক্ত বাতাস ঠান্ডা হয় তখন জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে এবং কোনো শিশির বা কুয়াশা বা ঠান্ডা তলে ঘনীভূত হয়। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে বাতাসের শতকরা 0% হিসেবে ধরা হয়, বায়ুকে ঠান্ডা করা হলে বাষ্প ধারণ ক্ষমতা কমে এবং আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। বায়ুতে ঠান্ডা করা অব্যাহত রাখলে এক সময় বায়ুর আর্দ্রতা 100% দাঁড়াবে, উক্ত বায়ুকে সম্পৃক্ত বাতাস বলা হয়। তখন বায়ুর আর্দ্রতা যখন 100% হবে তখন যে বায়ুটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে সম্পৃক্ত বাতাস বলা হবে। সম্পৃক্ততার মাত্রা কাকে বলে? একটি নির্দিষ্ট তাপমাত্রায় শুষ্ক বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত ভর এবং একই তাপমাত্রা ও চাপে জলীয় বাষ্পের ভরের অনুপাতকে সম্পৃক্ততার মাত্রা বলা হয়। তাকে একটা বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্পের যে ভর তা সেই ভর এবং জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় থাকলে যে পরিমাণ ভর হবে তাদের যে অনুপাত সেটাকে সম্পৃক্ততার মাত্রা বলা হয়। এরপরে খেয়াল করে এনথালপি, এটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা অনেক সময় আসে। এনথালপি হলো কোনো একক পরিমাণ পদার্থের সর্বোচ্চ তাপমাত্রার হতে কোনো একক পরিমাণ পদার্থের সর্বোচ্চ তাপমাত্রা হতে সর্বনিম্ন তাপমাত্রা অথবা সর্বনিম্ন তাপমাত্রা হতে সর্বোচ্চ তাপমাত্রা রূপান্তর করতে যে পরিমাণ তাপ শোষণ অথবা বর্জন করবে সেই পরিমাণ তাপটাকেই বলা হবে তার এনথালপি বলা হবে। যেমন একটা বস্তুর সর্বোচ্চ তাপমাত্রা হতে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যেতে যে পরিমাণ তাপ শোষণ অথবা বর্জন করবে সেই তাপটাকে বলা হবে তার এনথালপি বলা হয়ে থাকে। এরপরে খেয়াল করো আবহাওয়া সম্পর্কিত কতিপয় বিষয় আমাদের জানতে হবে। সেই জিনিসগুলো কি কি? শীতকালে শরীরে উটফুটে গ্লিসারিন লাগা হয় না। কেন লাগানো হয়? আমরা জানি যে শীতকালে বাতাস জলীয় বাষ্প থাকে না বলেই চলে, ফলে বাতাস জলীয় বাষ্প গ্রহণ করে সম্পৃক্ত হতে চায়। শরীরের ঠোঁট মুখ অত্যন্ত নরম, বাতাস শরীরের সেই অনাবৃত নরম অংশ থেকে স্থান থেকে জলীয় বাষ্প শোষণ করে, ফলে ঠোঁট ও মুখের চামড়া শুষ্ক হয়ে চরচর করে এবং ফেটে যায়। সেই জন্য শীতকালে পমেড বা গ্লিসারিন লাগিয়ে চামড়াকে ভেজা রাখা হয়। বর্ষার দিন অপেক্ষা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকে, একই কারণেই সেটা বলতে পারি যে বর্ষার দিনে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প তারা সম্পৃক্ত থাকে আর শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে কি হবে, কাপড় থেকে পানিটা তাড়াতাড়ি শুষে নেবে, ফলে ভিজা কাপড় তাড়াতাড়ি শীতকালে শুকিয়ে যাবে কিন্তু বর্ষার সময় তাড়াতাড়ি শুকাবে না। এরপরে খেয়াল করো ঘর্মাক্ত দেহে বাতাস লাগলে তা আরাম অনুভূত হয়। আমরা জানি ঘামলে পরে ঘাম দেহে কি খুবই অস্বস্তিকর, শরীর থেকে বাষ্পীভবনে সুপ্ত তাপ গ্রহণ করে এবং বাষ্প হয়ে উড়ে যায়। পাখার পাতা সেই গরম বাষ্পকে দ্রবীভূত করে, ফলে শরীর ঠান্ডা হয় এবং আরাম অনুভূত হয়ে থাকে। মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘশূন্য রাত্রে শিশির জমা জন্য সহায়ক, সে একই কারণে হয়ে থাকে এটা হয়ে থাকে। আর একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা চট্টগ্রামের আবহাওয়া অস্বস্তি বোধ হয়ে থাকে। আমরা জানি যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে শরীর থেকে ঘাম বের হয়। বায়ু শুষ্ক হলে আর্দ্রতা কম হলে ঘাম দ্রুত শুকায়, শরীর ঠান্ডা হয়। আর্দ্র হলে ঘাম দ্রুত শুকায় না, ফলে শরীর ঠান্ডা হয় না, তাই অস্বস্তি বোধ হয়। সমুদ্র থেকে ঢাকার অবস্থান অনেক দূরে কিন্তু চট্টগ্রাম খুব কাছে, ফলে ঢাকার তুলনায় চট্টগ্রামের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই কারণে ঘাম দ্রুত শুকায় এবং অস্বস্তি বোধ কম হবে। এরপরে খেয়াল করো কুকুর, গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়। এটা তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে, কুকুর যখন দৌড়ায় তখন কি করে, জিহ্বা বের করে দৌড়ায়। তার কারণ হচ্ছে গরমের দিনে কুকুরের শরীর উত্তপ্ত থাকে এবং কুকুর অস্বস্তি বোধ করে। কুকুরের জিহ্বা উপর থেকে এক প্রকার লালা বের হয়, এক প্রকার লালা থাকে, সেই লালা কুকুরের শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ শোষণ করে এবং শরীর ঠান্ডা হয়। কুকুর স্বস্তি অনুভব করে, সেই জন্য কুকুর জিহ্বা বের করে দৌড়ায়। এরপরে খেয়াল করো ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম খেয়াল করো। উদাহরণ একে, কোনো একদিনের শিশিরাঙ্ক হলো 10 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা হলো 67.3%। ওই দিনের বায়ুর সম্পৃক্ত চাপ কত হবে? দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প চাপ দেওয়া আছে 13.64 × 10⁻³ মিটার পারদ চাপ দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে। খেয়াল করো
আর এর মান দেওয়া আছে আমাদের কত 67%, এফ এর মান দেওয়া আছে 13 দশমিক এত, এফ এর মানটা বের করতে হবে। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা এফ বাই এফ ইন্টু 100%, এফ এর মান এটা বের করে দিচ্ছি। আর এর মানটা না, এফ এর মান বসাইছি এখানে, আর এর মান বসাইছি এখানে, ক্যালকুলেশন করে এফ সমান সমান পাওয়া যাবে 20.27 ইন্টু 10⁻³ মিটার পার হচ্ছে পাওয়া যাবে। এটা এবার অঙ্কটা করে একটু দেখবা। এরপর আরেকটা অঙ্ক খেয়াল করো, কোন একটি সিক্ত ও শুষ্ক আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের তাপমাত্রা 30 ডিগ্রি, সিক্ত বাল্বের তাপমাত্রা হলো 28 ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে, দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লিয়াসের উৎপাদক দেওয়া আছে এত, 26 ডিগ্রি দেওয়া আছে, 28 ডিগ্রি দেওয়া আছে, বাষ্প চাপ সমান এত দেওয়া আছে। এখান থেকে বের করতে হবে। এখানে θ1 θ2 দেওয়া আছে, জির মানও দেওয়া আছে। তাহলে আমাদের এখানে থিটার মান দ্যাট মিনস শিশিরাঙ্ক বের করছি এত, শিশিরাঙ্ক আর্দ্রতা সমান সমান সেটা আমরা বের করছি। আমরা আপেক্ষিক আর্দ্রতা এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প চাপ, এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প চাপ, সেটা আমরা এখান থেকে দেখেছি। যেটা মান বসালে পরে যেটা পাওয়া যাবে সেটাই হলো আমাদের আর্দ্রতা। বাড়ির কিছু কাজ তোমরা করো ভাই, অঙ্কগুলো একটু দেখবা বাসায়। এরপরে এই উদাহরণগুলো তোমরা একটু দেখবা। মোটামুটি আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখবো তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা, 5 নম্বর চ্যাপ্টারটা আমরা দেখব। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bt তে ভিজিট করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, নিরাপদ থাকো, এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।